সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এবং এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন হরমোন বার্তা। আমি নুসরাত দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি। দর্শক, আজ আমরা কথা বলবো এমন কিছু স্বাস্থ্য বিষয় নিয়ে যা অনেক নারীর জীবনযাত্রা এবং ভবিষ্যৎ স্বাস্থ্যের উপরে নীরবে প্রভাব ফেলছে। কয়েক মাস আগেও কিন্তু এই রোগটিকে বলা হতো পিসিওএস। বর্তমানে চিকিৎসা বিজ্ঞানে এর নতুন নামকরণ করা হয়েছে পিএমওএস। এই পিএমওএস শুধুমাত্র কিন্তু নারীদের পিরিয়ডজনিত সমস্যা বা ওজন বৃদ্ধির মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয়। এটি একটি হরমোনজনিত জটিল সমস্যা যা ভবিষ্যতে অনেক ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। দর্শক, এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর আজিমুন্নেসা শিউলি, সহকারী অধ্যাপক এন্ডোক্রাইনোলজি বিভাগ, বারডেম জেনারেল হসপিটাল। আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন, তিনি হলেন ডক্টর পারিজাত ঘোষ, রেজিস্ট্রার এন্ডোক্রাইনোলজি বিভাগ, বারডেম জেনারেল হসপিটাল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমি প্রথমে ডক্টর আজিমুল, আপনার কাছ থেকেই আমাদের আলোচনাটা শুরু করতে চাই। যেটি প্রথমেই বলছিলাম যে পিসিওএস, যেটি 2026 সালের মে মাসে কিন্তু নতুন করে এটার নামকরণ করা হয়েছে পিসিওএস এর থেকে পিএমওএস। আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে নতুন নামকরণটা বা নতুন ট্রান্সফরমেশন, এর পেছনে আসলে মূল কারণটা কি? ধন্যবাদ দিবা আপনাকে, এবং আপনার মাধ্যমে আমি এখন টিভিকেও ধন্যবাদ জানাচ্ছি আজকে অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। অ্যাকচুয়ালি পিএমএস কিন্তু একটি খুব সাধারণ অর্থাৎ কমন কিন্তু অতি গুরুত্বপূর্ণ নারীদের হরমোনজনিত সমস্যা। কিন্তু আমরা যদি পিসিওএস নামটার দিকে খেয়াল করি, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, নামটি শুনলেই মনে হয় এটি ওভারিতে সিস থাকতেই হবে এমন একটা ডিজিজ। কিন্তু পিসিওএস অ্যাকচুয়ালি, বা যেটাকে আমরা এখন পিএমএস বলি, এটা শুধুমাত্র ডিম্বাশয়ের কোনো সমস্যা না। এটার সাথে ডিম্বাশয়ের সমস্যার সাথে সাথে যেটা থাকে সেটা হচ্ছে বডিতে ইনসুলিনের রেজিস্ট্যান্স, এর সাথে স্থূলতা বৃদ্ধি, কার্ডিওভাস্কুলার ডিজিজ, এবং পরবর্তীতে দীর্ঘমেয়াদী সমস্যা যেগুলো, এখান থেকে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ডিসলিপিডিমা, এটাও ডেভেলপ করতে পারে। অর্থাৎ এটা শুধুমাত্র ডিম্বাশয়ের কোনো সমস্যা না, এটি একটি হরমোনজনিত এবং বডির মেটাবলিক ডিসঅর্ডার। তো পিসিওএস নামটি রোগীর প্রকৃত চিত্রটাকে আসলে তুলে ধরছে না, যে কারণে এখনকার যারা এন্ডোক্রাইনোলজিস্ট আছেন, আন্তর্জাতিক বিশেষজ্ঞ যারা আছেন, তারা মনে করছেন যে পিসিওএস নামটি যেহেতু রোগের প্রকৃত চিত্রকে তুলে ধরে না, এটাকে যদি পিএমওএস বলা হয়, অর্থাৎ পলি এন্ডোক্রাইন মেটাবলিক ওভারি সিনড্রোম, যেটা রোগটির প্রকৃত মেটাবলিক এবং হরমোনজনিত চিত্রকে তুলে ধরে, সে কারণে এই নামকরণটাকে এখন পিএমএস বলা হচ্ছে। আচ্ছা, ডক্টর পারিজাত, আপনার কাছে একটু জানতে চাইবো, যেমনটি ডক্টর আজিমুন বলছিলেন যে কেন পিসিওএস থেকে পিএমওএস নামকরণটি করা হয়েছে। নামকরণ যে চেঞ্জটা হয়েছে, এটার সঙ্গে কি আসলে আপনার কাছে মনে হয় যে এই নামের জন্যই আসলে ট্রিটমেন্টটা একটু ডিফারেন্টভাবে আসলে করা হতো? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এখন টিভিকে আমাকে আজকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি যেটা জানতে চেয়েছেন যে আসলে পিসিওএস থেকে যে পিএমওএস হলো, সেটাতে কোনো ট্রিটমেন্টের কোনো ডিফারেন্স আছে কি না। আসলে আমরা হরমোন বিশেষজ্ঞরা অনেক আগে থেকেই আমরা কিন্তু শুধুমাত্র এটাকে পিসিওএস হিসেবে ট্রিটমেন্ট করছি না, মানে যেটা শুধুমাত্র ডিম্বাশয়ের রোগ। আমরা কিন্তু এটাকে বহুমাত্রিক একটা রোগের যে দিক থাকে সব কিছুই আমরা চিকিৎসা করছি, শুধুমাত্র নামটাই পরিবর্তন হয়েছে। তো যে নামটা এখন হয়েছে পলি এন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম, এর মধ্যেই কিন্তু এই রোগের বৈশিষ্ট্যগুলো ফুটে উঠেছে। যেমন পলি এন্ডোক্রাইন বলতে বোঝাচ্ছে একাধিক হরমোনজনিত সমস্যা, মেটাবলিক মানে হচ্ছে বিভিন্ন ধরনের বিপাকীয় সমস্যা, ইনসুলিন রেজিস্ট্যান্স, রক্তে গ্লুকোজ, প্রি ডায়াবেটিস বা টাইপ 2 ডায়াবেটিসের সমস্যা, এবং লিপিডের অস্বাভাবিকতা। সাথে ওভারিয়ান মানে ডিম্বাশয়ের যে ডিম্বস্ফোটন বা ওভুলেশন যেটা আমরা বলি মান্থলি, সেটার সমস্যা বা প্রজননজনিত সমস্যা। তো এই সবগুলো দিকে কিন্তু এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের মধ্যেই অর্থাৎ অনেকগুলো বিষয় কিন্তু এখানে চলে আসে, এন্ডোক্রাইন, মেটাবলিক এবং ওভারিয়ান কিছু সমস্যা, সাথে মানসিক স্বাস্থ্যের সমস্যা, সব কিছু মিলিয়ে কিন্তু এটা আগে থেকেও ট্রিটমেন্ট করা হতো। সুতরাং ট্রিটমেন্টের কোনো চিকিৎসা হয়নি, জাস্ট নামটাই পরিবর্তন হয়েছে যাতে করে রোগীরা এবং চিকিৎসকেরা প্রথম থেকেই বুঝতে পারে যে এটা শুধুমাত্র প্রজননজনিত সমস্যা নয়, বরঞ্চ এটা বিপাকীয় এবং হরমোনজনিত সমস্যা। আচ্ছা, সাধারণ মানুষ যারা রয়েছে বা আমরা নারীদের কথাই যদি বলি, তাদের কাছে পিসিওএস বা পিএমওএস মানেই হচ্ছে যে একটা ডিম্বাশয়ের রোগ বা নারীদের যে হরমোনজনিত কিছু সমস্যা থাকে সেটা কি তারা মনে করে থাকে। কিন্তু এই যে নামকরণটা পরিবর্তন হয়েছে বা নতুন করে করা হয়েছে, এখন কি নতুন করে রোগীদেরকে আসলে এই ব্যাপারে কোনো এক্সপ্লেনেশন কি আপনারা করে থাকেন?
হ্যাঁ, অবশ্যই আমরা আগে থেকেই করে আসছি। আসলে একটা বৈশ্বিক ডাটা অনুযায়ী দেখা গেছে যে প্রজননক্ষম বয়সের নারীরা 6 থেকে 18% কিন্তু এই পিএমওএস এ ভুগে থাকেন। সাধারণত রোগীরা বুঝতে পারে না যে মাসিকের অনিয়মিত মাসিক বা চুল পড়ে যাওয়া, অতিরিক্ত ব্রণ বা অবাঞ্ছিত লোমের সমস্যা তারা ইগনোর করে থাকে, যার কারণে ওরা চিকিৎসকের যথাসময়ে শরণাপন্ন হয় না, তাই রোগ নির্ণয়টা খুব দেরি হয়ে যায়। তো এখন যেটা হচ্ছে, এই নামের পরিবর্তনের মাধ্যমে তারা বুঝতে পারবে যে এই ধরনের সমস্যায় কখন অতি দ্রুতই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং চিকিৎসা নিতে হবে, যাতে ভবিষ্যতে জটিলতাটা এড়িয়ে চলা যায়। আচ্ছা, ডক্টর আজিমুন, আমরা যতটুকু জানি যে এই যে পিএমওএস এই রোগটা কিন্তু বর্তমানে শুধুমাত্র বাংলাদেশে না, ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু একটা বার্নিং ইস্যু, নারীদের মধ্যে কিন্তু অনেক বেশি দেখা যাচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এটার সিনারিওটা আসলে কেমন? এটা যেটা ডক্টর পারিজাত বললেন যে প্রজননক্ষম নারী যারা বয়সী নারী যারা আছেন, অর্থাৎ রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ, সেটাতে বৈশ্বিক যেটা 8 থেকে 16% এই বয়সে নারীদের ক্ষেত্রে দেখা যায় পিএমএস আছে। বাংলাদেশে যদিও এটা সঠিক কোনো পরিসংখ্যান নেই, তবে আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যে এক্সপিরিয়েন্স দেখি সেটা আমার মনে হয় যে এটা এরকমই হবে। যদিও সঠিক পরিসংখ্যান বাংলাদেশে এই মুহূর্তে এটা নিয়ে, এটা গাইনোকোলজিস্ট বা এন্ডোক্রাইনোলজিস্টরা কেউই আসলে এটা নিয়ে ওইভাবে করে পরিসংখ্যান করেননি। আচ্ছা, আপনি বলছিলেন যে প্রজননক্ষম, সেখানে কিন্তু আসলে আমরা তো ধরতে পারি যে টিনেজার যারা রয়েছে সেখান থেকে কিন্তু একজন 45-50 ঊর্ধ্ব নারীও কিন্তু এখানে অন্তর্ভুক্ত রয়েছে, যেটি বর্তমানে আমরা সব থেকে বেশি দেখতে পাচ্ছি যে টিনেজাররা কিন্তু অনেক বেশি এটাতে আসলে এফেক্টেড হচ্ছে। আপনার কাছে আসলে কি মনে হয় যে টিনেজারদের এই ধরনের পিএমএসএস হওয়ার কারণটা কি? এটা তো আসলে একক কোনো কারণ নেই, বেশ কিছু ফ্যাক্টর এটার সাথে রিলেটেড। লাইক এখানে জেনেটিক ফ্যাক্টর যেমন থাকে, তার সাথে সেটা হচ্ছে যে ইনসুলিন রেজিস্ট্যান্স। আমরা যদি আমাদের এখনকার লাইফস্টাইলটা ধরি, আমরা ভেরি সেডেন্টারি লাইফস্টাইল লিড করি। আমাদের খাবার দাবারের কথা যদি চিন্তা করি, সেটাও অনেক বেশি ফাস্টফুড ডিপেন্ডেন্ট থাকে। সুষম খাবারটা আমরা দেখা যায় আসলে অনেকেই খাই না। তো এখানে যেটা দেখা যায়, জেনেটিক ফ্যাক্টরের সাথে সাথে আমাদের যে অস্বাস্থ্যকর জীবনযাপন এটা একটা ফ্যাক্টর এখানে পালন করে থাকে। আর আমি ডক্টর পারিজাত যেটা বলছিলেন, আমি ওটার সাথে একটু অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এখানে আসলে রোগীদের সচেতনতার জন্যই এই নামকরণটাকে প্রিভেন্ট করা হয়েছে। অ্যাজ বিকজ পিসিওএস যখন বলা হয়, অনেক পেশেন্ট কিন্তু এসে ওনারা আমার আলট্রাসোনোগ্রামে কি সিস্ট আছে, বা আমরা যখন ট্রিট করি সিস্ট শব্দটাতে ওনারা খুব বেশি গুরুত্ব দিয়ে থাকেন, যে পরবর্তীতে চিকিৎসার পর আমার যে আগে যে সিস্ট ছিল সেটা কি এখন আছে, সেটা কি চলে গিয়েছে। মানে ওনারা মনেই করেন যে এটা শুধু ওভারিতে সিস্ট জনিতই একটা সমস্যা, কিন্তু এটা যে আসলে মাল্টি স্পেকট্রাম একটা ডিজিজ। এই কারণে আমি আসলে বিষয়টি আমি জানতে চাচ্ছিলাম ডক্টর পারিজাত ওনার কাছে যে আসলে রোগীদেরকে এখন এক্সপ্লেইন করা হয় কিনা। জি, এটা আসলে আমরা যখন এন্ডোক্রাইনোলজিস্টরা এই ধরনের পেশেন্টকে ডিল করি, তখন আমরা পুরো স্পেকট্রামটাই বোঝানোর চেষ্টা করি। বাট সচেতনতা তৈরির জন্য নাম চেঞ্জ করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল, কারণ অনেকেই এটা শুধুমাত্র গাইনোকোলজিক্যাল প্রবলেম চিন্তা করে গাইনোকোলজিস্টের কাছে আগে যান, বা এখানে যে আমার জীবনযাত্রা চেঞ্জ করা, আমার ওজন কমিয়ে নিয়ে আসা যে একটা গুরুত্বপূর্ণ চিকিৎসা সেবা, সেটা অনেকেই আসলে মিস করেন, বা এটাকে গুরুত্বটা ওনারা বুঝতে চান না। শুধুমাত্র সিস্টটা নিয়েই ওনারা খুব বেশি কনসাস থাকেন। তো আমার কাছে যে কারণে মনে হয়, এই কারণেই চিকিৎসা বিজ্ঞানে আসলে নামকরণটা চেঞ্জ করাটা গুরুত্বপূর্ণ ছিল। আচ্ছা, একটু জানবো যে এই যে নারীদের মধ্যে এখন এই রোগটা এত বেশি হচ্ছে, যেটাকে বলছিলাম যে আজ ওয়ার্ল্ড ওয়াইড এটা একটা বার্নিং ইস্যু, নিশ্চয়ই কোনো না কোনো লক্ষণ রয়েছে। একটা নারী বা একটা মেয়ে কিভাবে আসলে বুঝতে পারবে যে তার পিসিএস জনিত সমস্যা রয়েছে? এইটার তো বেশ কিছু প্রেজেন্টেশন আছে। এর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে অনিয়মিত মাসিক, এবং আমাদের বডিতে হাইপার অ্যান্ড্রোজেনিজম, অর্থাৎ পুরুষের হরমোনের আধিক্যর জন্য যে লক্ষণ, লাইক সারা শরীরে অবাঞ্ছিত লোমের আধিক্য, মুখে অতিরিক্ত ব্রণ হওয়া, চুল পড়ে যাওয়া, ওজন বৃদ্ধি পাওয়া, বন্ধ্যাত্ব, বা একবার বেবি হয়েছে এরপর আর বেবি হচ্ছে না, ইনফার্টিলিটি বা সাবফার্টিলিটি, এই প্রেজেন্টেশনগুলো যদি নিয়ে আসে, আমি মনে করি তখন অবশ্যই এটা পিসিওএস কিনা সেটাকে এক্সক্লুড করা উচিত। ডক্টর পারিজাত, আপনার কাছে একটু জানবো, যেমনটি ডক্টর রাজিমুল কিন্তু বলছিলেন যে বেশ কয়েকটা লক্ষণের কথা। এমন অনেক অভিভাবক রয়েছেন যে অনিয়মিত মাসিক মানে তারা কিন্তু মনে করেন যে আমার মেয়ের হয়তো পিসিওএস বা পিএমএস হয়তো বা হয়েছে। আপনার কাছে আসলে কি মনে হয় যে অনিয়মিত মাসিক থেকে আসলে অন্যান্য আর কি কমপ্লিকেশনস হতে পারে? আচ্ছা, অনিয়মিত মাসিক অবশ্যই পিএমওএস এর একটি অন্যতম প্রধান লক্ষণ।
এছাড়াও আরও অনেক ধরনের সমস্যায় আছে, যেটা আজিমুন্নেসা আপা বলছিলেন যে অতিরিক্ত ব্রণ, চুল পড়ে যাওয়া, অবাঞ্ছিত লোম, স্থূলতা। তো যেহেতু আমরা আগে থেকেই বলছি যে স্থূলতা এটার একটা কারণ, অন্যতম কারণ। সুতরাং এই অতিরিক্ত ওজনের কারণে যেসব কমপ্লিকেশনস হয়ে থাকে সেগুলো নিয়েও কিন্তু আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে, যেমন প্রি ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস এবং রক্তে লিপিডের অস্বাভাবিকতা। এই ধরনের কিন্তু যে মেটাবলিক যে প্রবলেমগুলো আছে হরমোনাল প্রবলেমের সাথে, সেটা নিয়েও কিন্তু প্রেজেন্ট করতে পারে। এটার কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। আমরা যেটা বলছি, আমরা জানি যে আমাদের অগ্নাশয় থেকে ইনসুলিনটা তৈরি হয় এবং সেটা ইনসুলিনের কাজ হচ্ছে রক্তের শর্করাকে কোষের মধ্যে ঢুকিয়ে দেওয়া। তো এই পিএমএসের যেই প্রবলেমটা হয়, যে ইনসুলিনের প্রতি আমাদের রক্তের কোষগুলো একটু সংবেদনশীলতা কমে যায়, যে কারণে আমাদের বডি তখন অতিরিক্ত পরিমাণে ইনসুলিন প্রডিউস করতে থাকে। তো এই স্টেটটাকে আমরা হাইপার ইনসুলিনেমিয়া বলে থাকি। তো এই ইনসুলিন যখন অতিরিক্ত পরিমাণে তৈরি হয়, তখন কিন্তু এটা ডিম্বাশয়কে পুরুষ হরমোন, যেটা অ্যান্ড্রোজেন হরমোন, সেটা তৈরি করার জন্য স্টিমুলেট করতে থাকে। সেই কারণেই কিন্তু এই সিমটমগুলো আসছে, যে অতিরিক্ত ব্রণ, চুল পড়ে যাওয়া, অবাঞ্ছিত লোম। তো এই মানে সব কিছুই আর কি ইন্টারলিঙ্কড এখানে, মানে একটা প্রবলেম থেকে আরেকটা সিকোয়েন্স আসছে। আচ্ছা, যেহেতু বলছিলেন যে পুরুষদের কিছু হরমোন সেটা ইনক্রিজ হয়ে যায়, যেমন অবাঞ্ছিত লোম হয়ে থাকে, তো এক্ষেত্রে কি আপনারা ডার্মার কোনো ডক্টরদেরকে আপনারা রেফার করেন কিনা? কারণ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু আমরা এই প্র্যাকটিসটা কিন্তু একটু কম দেখে থাকি, যে রেফারেল সিস্টেম একেবারেই পুয়ার। না, অবশ্যই আমরা অবশ্যই রেফারেল সিস্টেমটা ফলো করে থাকি, কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যে যেহেতু এটার কারণটা হচ্ছে অতিরিক্ত অ্যান্ড্রোজেন হরমোন এবং তার পিছনে হচ্ছে হাইপার ইনসুলিনেমিক স্টেট, তাহলে এটার সাথে সাথে যে স্কিনের ট্রিটমেন্টটা করার সাথে সাথে এটার মূল চিকিৎসাটা হলো কিন্তু ওজন কমানো, যাতে করে আমরা যে অতিরিক্ত ইনসুলিন তৈরি হচ্ছে সেটাকে আমরা কমিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু এই সমস্যাগুলো প্রিভেন্ট করা সম্ভব। আচ্ছা, ডক্টর আজিমুন, আপনার কাছে একটু জানবো যে সব পিএমওএস রোগীর ওজনই কি বেশি থাকে? কারণ আমরা যতটুকু দেখেছি, যে আমরা যেমনটি জানি যে পিসিওসিস মানে বা পিএমওএস মানেই হচ্ছে যে তার ওভারওয়েট বা ওবেসিটি থাকবে, কিন্তু অনেক নর্মাল বডি ওয়েট অথবা আন্ডারওয়েট মেয়েদের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি যে তাদের এই ধরনের সমস্যা রয়েছে। আমরা যেটা জানি যে পিসিওএস এর রোগীদের ক্ষেত্রে ওজন আধিক্য অবশ্যই একটি গুরুত্বপূর্ণ সমস্যা, কিন্তু সবসময় যে আসলে ওজন আধিক্য থাকবে তাদেরই পিসিএস হবে এমন না। কম ওজন, সাধারণ ওজন, তাদের ক্ষেত্রেও পিসিএস হতে পারে। কম ওজনের যে পিসিওএস সেটাকে আমরা লিন পিসিওএস বলে থাকি। সাধারণ ওজন, যেটা স্বাভাবিক ওজন, সেই নারীদের ক্ষেত্রেও পিসিওএস হতে পারে। এখানে আমি যেটা প্রথমেই আসলে একবার বলেছিলাম, যে এখানে মাল্টিপল ফ্যাক্টর কাজ করে। জেনেটিক্যালি যদি কেউ ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ে আসে, সেটা যখন এখানে ফ্যাক্টর হিসেবে কাজ করবে, তো সেক্ষেত্রে কিন্তু ওজনের আধিক্য নাও থাকতে পারে। মেইন ফ্যাক্টরটা হচ্ছে এখানে ইনসুলিন রেজিস্ট্যান্স, সাথে জেনেটিক্যাল ফ্যাক্টর, এই ইস্যুগুলো। তো লিন পিসিওএস হলেও কিন্তু ট্রিটমেন্ট আমাদের একই রকমই থাকবে, অর্থাৎ এখানে আমরা ওজনকে তখন আধিক্য না দিয়ে ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে কীভাবে কমাবো, এখানেও সুষম খাদ্য অভ্যাস, নিয়মিত ব্যায়াম। আমরা যেটা বলে থাকি, লিন পিসিওএস এর পেশেন্টকেও কিন্তু বলি যে ইউ হ্যাভ টু রিডিউস ইউর ওয়েট। ইভেন দেখা যায় যে 3 to 5% ওয়েট যদি রিডাকশন করে, তখনও ইনসুলিন রেজিস্ট্যান্সটা কমে আসে। তো যেটা আপনি বলেছিলেন যে ওজন বেশি থাকতে হবে, এটা না, কম ওজন বা স্বাভাবিক ওজনের নারীদেরও পিসিওএস হতে পারে। আচ্ছা, এক্ষেত্রে নিশ্চয়ই মেডিকেশনের অনেক বিষয় রয়েছে, অবশ্যই থাকে, কিন্তু তার পাশাপাশি আপনারা সাজেস্ট করেন যে হেলদি লাইফস্টাইল এবং ওজনটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা। আমরা এই পিএমওএস সম্পর্কে আরো বিস্তারিত আপনাদের দুজনের কাছ থেকে জানার চেষ্টা করব। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা দেখছেন বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এবং এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন হরমোন বার্তা। ডক্টর পারিজাত, আপনার কাছে একটু জানতে চাইবো যে পিএমওএস যাদের হচ্ছে, তাদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকিটা কেন এত বেশি থাকে? পিএমওএসে ডায়াবেটিস, প্রি ডায়াবেটিস বা যে কোনো ধরনের মেটাবলিক ডিসঅর্ডারের কারণ মানে হওয়ার ঝুঁকিটা অনেক বেশি থাকে। এর কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। আবার একই কথায় আসবো, যেহেতু ইনসুলিনটা আমাদের তৈরি হয় অগ্নাশয়ের বিটা সেল নামক একটি সেল থেকে, এবং এই ইনসুলিনের কাজ হচ্ছে রক্তের শর্করাকে কোষের মধ্যে ঢুকানো। তার মানে আমাদের স্বাভাবিক মানুষদের শরীরে যাদের ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিস নেই, এই ইনসুলিনই কিন্তু রক্তের শর্করাকে নিয়ন্ত্রণ করছে।
তো যখন এই পিএমওএস ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে, তার মানে ইনসুলিনটা ঠিকভাবে কাজ করতে পারছে না এবং রক্তে শর্করা কিন্তু কোষের ভিতরে ঢুকতে পারছে না। তো যার কারণে এই ডায়াবেটিস, প্রি ডায়াবেটিস হওয়ার ঝুঁকিটা কিন্তু বেড়ে যাচ্ছে। দেখা যাচ্ছে কি প্রথমে আমাদের কাছে রোগীরা এসেছেন যে ওনারা বলছেন যে আমার পিসিওএস আছে, ওভারিতে সিস্ট আছে। তখন আমরা রোগীদেরকে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়ে থাকি, তার মধ্যে কিন্তু ডায়াবেটিস, রক্তের লিপিড প্রোফাইল এগুলো সব কিছুই থাকে। তখন রোগীরা প্রশ্ন করে যে আমার তো ডায়াবেটিস নেই, আমার তো ওভারিতে সিস্ট বা আমার শুধু মাসিকের সমস্যা, তাহলে কেন আমাকে এইগুলো করতে হবে? তখনই আসলে আমরা রোগীদেরকে বুঝিয়ে বলি যে আপনার এই রোগের কারণ কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স, তার মানে ইনসুলিনটা আপনার শরীরে কাজ করতে পারছে না, তাই আপনার কিন্তু প্রি ডায়াবেটিস বা ডায়াবেটিস এগুলো হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে। তো যেটার যে ডক্টর আজমুন্নেসা আপা যেটা বলছিলেন যে এই ইনসুলিন রেজিস্ট্যান্সটা কমানো উচিত যাতে করে প্রি ডায়াবেটিস বা ডায়াবেটিস না হতে পারে ভবিষ্যতে। আচ্ছা, যেহেতু আপনি বললেন যে ডায়াবেটিসের ঝুঁকিটা অনেক বেশি থাকে এবং সেই অনুযায়ী আপনারা বিভিন্ন ধরনের টেস্ট করতে দেন, বিশেষ করে ফাস্টিং ব্লাড সুগার বা ব্লাড সুগার রিলেটেড যত ধরনের টেস্ট আছে। ডক্টর আজিমুল, আপনার কাছেও একটু জানতে চাইবো যে ডায়াবেটিসের পাশাপাশি আর কোন কোন ধরনের ডিজিজ হবার ঝুঁকি অনেক বেশি থাকে পিএমএস যাদের রয়েছে? মেটাবলিক সিনড্রোমের সাথে রিলেটেড যে ডিজিজ, তার ভিতরে একটা তো ডায়াবেটিস, এছাড়া উচ্চ রক্তচাপ, ডিসলিপিডেমিয়া, ইভেন কার্ডিওভাস্কুলার অর্থাৎ হৃদরোগের ঝুঁকিও পিওবিএস এর রোগীদের অনেক বেশি থাকে। পরবর্তীতে এইটার যে কমপ্লিকেশন যেগুলো অর্থাৎ ডায়াবেটিস রিলেটেড কমপ্লিকেশন, সেগুলো অর্থাৎ রেটিনোপ্যাথি, নিউরোপ্যাথি, নেফ্রোপ্যাথি, কার্ডিওভাস্কুলার তো বললাম, সেরিব্রোভাস্কুলার ডিজিজ, এই রিস্কগুলো কিন্তু পিওএমএস এর পেশেন্টদের অনেক বেশি থাকবে। এবং আরেকটা স্পেকট্রাম যেটা অনিয়মিত মাসিক থেকে পেশেন্টের কিন্তু পরবর্তী লাইফে দেখা যাবে মানে যেটাকে আমরা বলি ইনফার্টিলিটি, সেটা ডেভেলপ করার রিস্ক অনেক বেশি থাকে। এবং কখনো কখনো কিছু পার্সেন্ট রোগীদের কিন্তু এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার ঝুঁকিও অনেক বেশি থাকে। অর্থাৎ একটা মেটাবলিক সিনড্রোমের যা কম্পোনেন্ট হতে পারে, এটা কিন্তু রুট একই। ডক্টর পারিজাত, আমিও এর আগেও একই কথা বলেছি, অর্থাৎ ইনসুলিন রেজিস্ট্যান্স ইজ দ্য মেইন ফ্যাক্টর। ইনসুলিন রেজিস্ট্যান্সের কোনো পেশেন্টে দেখা যায় ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ডিসলিপিডেমিয়া, হাইপার ইউরেসেমিয়া এইগুলো থাকে, এর সাথে পিসিওএসও থাকে। তো এটা আসলে একই রোগ থেকে সবগুলো শাখা প্রশাখা বের হচ্ছে। তো একটা ডায়াবেটিক পেশেন্টের যেমন পিসিওএস এর ঝুঁকি অনেক বেশি, তেমন পিসিওএস এর রোগীদেরও কিন্তু ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকবে এবং এ থেকে যে কমপ্লিকেশন সেরিব্রোভাস্কুলার, কার্ডিওভাস্কুলার সব কিছুই হতে পারে। আচ্ছা, যেহেতু পিসিওসিস আমরা যতটুকু আপনাদের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে আসলে অনেক ধরনের ডিজিজের ঝুঁকি তৈরি করে, এই ক্ষেত্রে আসলে একজন এন্ডোক্রাইনোলজিস্ট হিসেবে আপনি আসলে কি কি ধরনের পদক্ষেপ নিয়ে থাকেন বা আপনার কি কি ধরনের কর্মসূচি গ্রহণ করে থাকেন যেন নারীরা সচেতন হয়? প্রতি বছরই কিন্তু আমাদের পিসিওএস ডে সেটা পালন করা হয়। পিসিওএস সপ্তাহ, পিসিওএস মান্থ, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি থেকে পিসিওএস মান্থ যেটা থাকে সেখানে তো অ্যাওয়ারনেস প্রোগ্রাম থাকে, সেটা রেডিও টেলিভিশনের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রোগ্রাম, সভা, সেমিনার এগুলো তো করা হয়েই থাকে। তারপরও যেটা আমরা যেটা মনে করি যে ডক্টরদের সচেতনতাও অনেক ইম্পর্টেন্ট। এখানে শুধুমাত্র এন্ডোক্রাইনোলজিস্ট না, অন্যান্য বিষয়ের আমাদের যারা চিকিৎসক রয়েছেন তাদেরও আসলে সচেতনতা। ওই যেও একটা বিষয় কাজ করে যে পিসিওএস শুধুমাত্র ডিম্বাশয়ের রোগ, ওভারিতে একটা সিস্ট, এইটা আমাদের কিছু কিছু ডক্টরও এটা মনে করে যে পেশেন্টকে রেফারেল করা একজন এন্ডোক্রাইনোলজিস্টের কাছে, এটা যে আসলে হরমোনজনিত সমস্যা বা মেটাবলিক ডিসঅর্ডার, একজন এন্ডোক্রাইনোলজিস্টকে যে পাঠাতে হবে, এই সচেতনতাটা অনেক চিকিৎসকের থাকে না। যে কারণে সভা, সেমিনার করে পিসিওএস সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি করা, কখন একজন রোগী ডক্টরের শরণাপন্ন হবেন, কারণ আমরা যদি শুরুতেই চিকিৎসাটা করতে পারি তাহলে দীর্ঘমেয়াদী যে ঝুঁকি রোগীর রয়েছে সেগুলো কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি। যে কারণে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি থেকে প্রতি বছরই পিসিওএস অ্যাওয়ারনেস মান্থে বিভিন্ন ধরনের প্রোগ্রাম আয়োজন করা হয়ে থাকে। আচ্ছা, এই যে বললেন যে বিভিন্ন ধরনের প্রোগ্রামের আয়োজন করা হয়ে থাকে, অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে সেটি শহর কেন্দ্রিক হয়ে থাকে, কিন্তু গ্রামাঞ্চলে সে ম্যাস পিপল পর্যন্ত কিন্তু এই মেসেজগুলো কিন্তু অনেক সময় পৌঁছানো সম্ভব হয় না। এক্ষেত্রে আপনাদের কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করার পরিকল্পনা রয়েছে? বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি রিসেন্টলি যেটা করেছে, পিসিওএস নিয়ে একটি গাইডলাইন তৈরি করেছে। আমাদের নেক্সট যেটা প্ল্যান সেটা হচ্ছে আমরা এই গাইডলাইনটিকে ডিসেমিনেট করব বিভিন্ন বিভাগীয় শহর। যেটা আমাদের প্রথম পদক্ষেপ হচ্ছে বিভিন্ন বিভাগীয় শহরে এটার প্রচারণা করা, এবং এটা যখন আমরা ডিসেমিনেট করব তখন বিভিন্ন ডিসিপ্লিনের ডক্টররাও সেখানে থাকবে। আরেকটা যেটা হয় যে আমরা রেডিও টেলিভিশন, যেটাকে ম্যাস কমিউনিকেশন বলি, এইটাতে যদি আসলে প্রোগ্রামগুলো বেশি করে করা যায় এবং নিউজ পেপার
নিউজ পেপারে আমরা অনেক সময় তো সেমিনার যেগুলো করি, গোল টেবিল মিটিং যেগুলো করি, সেখানে কিন্তু এটা নিউজ পেপারও প্রচার চলে আসে। তো আমাদের যেটা নেক্সট প্ল্যান সেটা হচ্ছে যে আমরা পিসিওএস সম্বন্ধে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি যে গাইডলাইনটি তৈরি করেছে সেটাকে ডিসেমিনেট করা, প্রথম দিকে এটা জেলা শহরগুলোতে, পরবর্তীতে এটা অন্যান্য উপজেলা এবং উপজেলা পর্যায়ে এটাকে প্রচার করা। আচ্ছা, ডক্টর পারিজাত, আপনার কাছে একটু জানতে চাইবো, যেমনটি ডক্টর আজিমুল কিন্তু বলছিলেন যে বিভিন্ন ধরনের প্রোগ্রামের অ্যারেঞ্জ করা হয়ে থাকে এবং আপনাদের এন্ডোক্রাইন সোসাইটির পক্ষ থেকে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করছেন, সচেতন করার জন্য যা যা দরকার সবই করছেন। একটু এখন জানবো আমরা একটু টেস্টের বিষয়ে। যদি কোনো নারী বা মহিলার যদি দেখা যায় যে আলট্রাসোনোগ্রাফিতে তার ওভারিতে সিস্ট ধরা পড়েছে, সেটিকেই কি আমরা বলতে পারি যে এক কথায় যে সেটি পিসিওএস? না, আলট্রাসোনোগ্রাফিতে যদি সিস্ট পাওয়া যায় তাহলে কখনোই পিসিওএস বা পিএমওএস বলা যাবে না। আমরা আসলে একটা ক্রাইটেরিয়ার মাধ্যমে এই পিএমওএসটা ডায়াগনোসিস করে থাকি, যেটাকে আমরা রটারডাম ক্রাইটেরিয়া বলি। এখানে তিনটি মূলত ক্রাইটেরিয়া থাকে। এই তিনটি ক্রাইটেরিয়া থেকে যে কোনো দুটি প্রেজেন্ট থাকলে আমরা বলি যে রোগীর পিএমওএস আছে। যেমন অনিয়মিত মাসিক বা অনিয়মিত ওভুলেশন, তারপর হলো যে অ্যান্ড্রোজেন হরমোনের আধিক্য এবং সেটার লক্ষণ প্রকাশ পাওয়া, সাথে হচ্ছে এই আলট্রাসোনোগ্রাফিতে যদি সিস্ট পাওয়া যায়। এই তিনটির মধ্যে যদি যে কোনো দুটি থাকে তাহলে আমরা বলবো পিএমওএস। এবং তখন এখানে দেখা যাচ্ছে যদি ওভারিতে সিস্ট থাকতেই হবে এমন কোনো কিন্তু বাধ্যবাধকতা নেই। অন্য দুইটি যদি সিমটম প্রেজেন্ট থাকে, লক্ষণ থাকে, তাহলে কিন্তু আমরা পিএমওএস আছে সেটা বলতে পারি। তার মানে ওভারিতে সিস্ট মানে সেটাকে আমরা পিসিওএস বলতে পারি না। একটু জানবো যে যাদের পিসিওএস হচ্ছে, বিশেষ করে আনম্যারিড যারা রয়েছে বা ম্যারিড যারা রয়েছে, তাদের কিন্তু পরবর্তী সময়ে যারা কনসিভ করার যখন প্ল্যান করে তখন কিন্তু বন্ধ্যাত্বজনিত অনেকের সমস্যা হয়ে থাকে। একটু জানবো যে সেক্ষেত্রে আসলে ট্রিটমেন্ট প্রোটোকলটা আপনারা কিভাবে সেট করে থাকেন? আচ্ছা, সাধারণত প্রচলিত একটা ধারণা আছে যে পিএমএস থাকলে কিন্তু বন্ধ্যাত্ব হবে, কিন্তু আসলে সেটা পুরোপুরি সত্যি না। কারণ সঠিক চিকিৎসার মাধ্যমে কিন্তু এটা প্রিভেন্ট করা সম্ভব। সাধারণভাবে কিন্তু অনেক নারী কিন্তু কিছুটা তো অবস্টেকলস হিসেবে অবস্টেকলস আছে, হ্যাঁ, হয়তো একটু দেরি হচ্ছে বা ট্রিটমেন্ট নেওয়ার পরে দেখা যাচ্ছে ঠিকভাবেই গর্ভধারণ করছে। আবার অনেক নারী কিন্তু সাধারণভাবেই গর্ভধারণ করতে পারে। আর কারো কারো ক্ষেত্রে কিছু ওষুধ বা কিছু পদ্ধতির মাধ্যমে পরবর্তীতে গর্ভধারণ করতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কিছু ওষুধের কথাও বলে থাকি। এর মধ্যে প্রথমত মেটফর্মিন কিন্তু ভালো কাজ করে। মেটফর্মিন ইনসুলিন রেজিস্ট্যান্সটা কমায়, সাথে ইনসুলিন রেজিস্ট্যান্স কমার কারণে তখন কিন্তু মাসিকটা নিয়মিত হয় এবং এই ওভুলেশন, যে প্রতি মাসে যে ডিম্বাশয় থেকে একটি পরিপক্ক ডিম আসছে, সেটাও কিন্তু রেগুলার হয়। তাতে করে নারীদের গর্ভধারণে কিন্তু সাহায্য করে থাকে মেটফর্মিন। এছাড়াও আমরা কিছু ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ ইউজ করে থাকি, যেমন লেট্রোজল, ক্লোমিফেন সাইট্রেট, যেটা ওভুলেশনের মাধ্যমে গর্ভধারণে সাহায্য করে। যদি মানে নিয়মিত খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার মান পরিবর্তন করার পরেও এবং এসব ওষুধের দ্বারা যদি না হয়ে থাকে, তখন আমরা কিছু পদ্ধতি, কৃত্রিম পদ্ধতিতে যাই, যেমন আইইউআই, যেটাকে আমরা ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন অথবা আইভিএফ, এ ধরনের পদ্ধতি আর কি অবলম্বন করে থাকি। ডক্টর আজিমুল, আপনার কাছে একটু জানবো, যেমন ডক্টর পারিজাত বলছিলেন যে পিসিওএস থাকলে যে আসলে ইনফার্টিলিটি জনিত সমস্যা হতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু তারপরও কিন্তু আমরা অনেক কাপলদেরকে কিন্তু দেখেছি, নারীদের ক্ষেত্রে দেখেছি যে পিসিওএস জন্য কিন্তু তিনি কনসিভ করতে পারছেন না। গাইনোকোলজিস্ট যারা রয়েছে তারা কিন্তু এন্ডোক্রাইনোলজিস্ট এবং সেই সাথে নিউট্রিশনিস্ট যারা রয়েছে তাদের পরামর্শ নেওয়ার জন্য কিন্তু তারা পাঠিয়ে থাকেন। একটু জানবো যে এই বিষয়টি যে কেন আসলে পিসিওএস ইনফার্টিলিটি তৈরি করে এবং সেক্ষেত্রে আপনার কাছে জানবো যে ট্রিটমেন্টটা আসলে আপনারা কিভাবে শুরু করে থাকেন। ধন্যবাদ আপনাকে। আমরা যদি আসলে এটাকে বলি যে কোন পেশেন্ট কোন এজ গ্রুপে এসেছে, ইজ শি ইজ ম্যারিড অর নট, কাপল কি এখন কনসিভ করতে চায় নাকি চায় না, এইটার উপরে বেসিস করে আসলে ট্রিটমেন্টটাকে শুরু করা হয়। যদি এটা হয় যে শি ইজ আনম্যারিড, কনসিভ কোনো এখন ফ্যাক্টর না আমাদের ক্ষেত্রে, সেক্ষেত্রে তো আমরা ওজন কমানোর জন্য যে প্রসিডিওর যেগুলো, অর্থাৎ সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, মেটফর্মিন, মাসিক নিয়মিতকরণের জন্য বেশ কিছু হরমোনাল ড্রাগ এবং হাইপার অ্যান্ড্রোজেনিজম, যেটা পুরুষ হরমোনের আধিক্য, সেটাকে কমানোর জন্য ড্রাগ আমরা ব্যবহার করে থাকি। এই পেশেন্টটাই যদি পরবর্তীতে বিয়ে হওয়ার পরে কনসিভের জন্য আমাদের কাছে আসেন এবং তার যদি স্বাভাবিক কনসিভ না হয়, তখনকার স্টেপগুলো আলাদা হবে, তখন আমরা কনসিভের জন্য ট্রাই করব। তো এক্ষেত্রে যেটা ডক্টর পারিজাত বললেন যে আমরা প্রথম থেকে যদি ইনসুলিন রেজিস্ট্যান্স কমিয়ে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু অনেকে স্বাভাবিকভাবেই কনসিভ করেন, আমাদের সেক্ষেত্রে ওভুলেশন ইন্ডাকশনের প্রয়োজন হয় না। কিন্তু আমরা এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটা হচ্ছে এএমএইচ, একটা হরমোন আছে যেটা আমরা পিসিওএসে করে থাকি। পিসিওএসের পেশেন্টে এএমএইচ লেভেল বেশি থাকে।
তো যখন পেশেন্ট কনসিভের বিষয়টা আসে যে আমি এখন বেবি নিতে চাই বাট বেবি হচ্ছে না, তখন যদি পিসিওএসের পেশেন্টকে আমরা দেখি হচ্ছিল AMH লো ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা ইস্যু, যে পেশেন্টের তাহলে ওভারিয়ান রিজার্ভ কিন্তু কমে গিয়েছে। কারণ পিসিওএসের পেশেন্টের সবসময় AMH লেভেল বেশি থাকার কথা, সেই পেশেন্টের যদি AMH লো থাকে, এটা অনেক সময় যেটা হয় যে প্রথম দিকে অনেক বেশি ওভুলেশন ইনডিউসিং ড্রাগ দেওয়ার কারণে ওভারের যে আমাদের ওভামের যে ভলিউম যেটা সেটা কমে যায়, অর্থাৎ সংখ্যা কমে যায়। আমরা মেয়েরা কিন্তু মায়ের পেট থেকে একটা নির্দিষ্ট সংখ্যার ডিম নিয়ে আসি, এটা প্রতি মাসে একটা করে ফুটতে থাকে, দিস ইজ দ্য ফিজিওলজিক্যাল প্রসেস। বাট আমরা যখন ওভুলেশন ইনডিউসিং ড্রাগ আগেই ওজন কমানোর আগে, ইনসুলিন রেজিস্ট্যান্স কমানোর আগেই যদি ওভুলেশন ইনডিউসিং ড্রাগ আমরা বেশি ব্যবহার করে ফেলি, তাহলে এই ওভামের সংখ্যা খুব দ্রুত হ্রাস করে ফেলে। তখন কিন্তু আমাদেরকে অল্টারনেটিভ যে প্রসিডিওর, ডক্টর পারিজাত যেটা বললেন যে IVF, ইন্ট্রাউটেরাইন ইনসেমিনেশন, এই প্রক্রিয়াগুলোতে তখন যেতে হয়। তো এটা আসলে ডিপেন্ড করে যে আমার পেশেন্টটা কোন স্টেজে এসেছে এবং আমি ওভুলেশন ইনডিউসিং ড্রাগ ব্যবহার করেছি নাকি করি নাই, আমার AMH লেভেল কেমন, এটার উপর ডিপেন্ড করে স্টেজ ওয়াইজ তার ট্রিটমেন্টটাকে ঠিক করা হয়। আচ্ছা, আপনি AMH এর কথা বলছেন, আমার কাছে মনে হয় বর্তমানে এই সমস্যাটা কিন্তু অনেক কম বয়সী নারীদের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে, যাদের এখন পর্যন্ত হয়তো বিয়ে হয়নি। এই বিষয়টি একটু বিস্তারিত আপনাদের দুজনের কাছ থেকে জানার চেষ্টা করব। আরও একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গেই থাকার জন্য। আপনারা দেখছেন বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এবং SK ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন হরমোন বার্তা। ডক্টর পারিজাত, আপনার কাছে একটু জানতে চাইবো যে যেমনটি ডক্টর আজিমুল বলছিলেন যে AMH একটু কম থাকে, যেটা নর্মালি PCOS-এর পেশেন্টদের ক্ষেত্রে একটু বেশি থাকে, কিন্তু অনেক ক্ষেত্রে কারো কমে যায়। বর্তমানে কিন্তু এই সমস্যাটি কিন্তু অনেক কম বয়সী নারী অথবা আনম্যারিড নারী যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে, যেটি ইনফার্টিলিটির জন্য কিন্তু দায়ী আমরা বলতে পারি। একটু জানবো যে এই AMH-টা আসলে কেন কমে যায়? আচ্ছা, PCOS বা PMOS এর যে সমস্যাটার কথা আপনি জানতে চাইলেন, যে AMH-টা কমে যাচ্ছে, আসলে AMH-টা আমাদের যে ওভারিয়ান রিজার্ভ, যে সন্তান মানে ধারণ ক্ষমতাটাকে ইন্ডিকেট করে বা ওভারিয়ান রিজার্ভটা ইন্ডিকেট করছে, এবং এটা আসলে নারীদের ক্ষেত্রে বয়সের সাথে সাথে কমতে থাকে। তো PCOS-এ বা PMOS-এ যেটা হয় যে এখানে কিন্তু ফলসলি এটা হাই দেখায়, যেহেতু এখানে অনেকগুলা ওভারিয়ান সিস্ট থাকে এবং এক এক স্টেজে কিন্তু এটা গ্রোথগুলো, ওভারিয়ান যে ফলিকল থাকে সেটা গ্রোথগুলো অ্যারেস্টেড হয়ে যায়। তো সেই ক্ষেত্রে AMH-টা কিন্তু ফলসলি হাই থাকে, কিন্তু কারো ক্ষেত্রে দেখা যায় যে আসলে প্রথম থেকেই AMH-টা কম। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু প্রম্পট এটার ম্যানেজমেন্টটা করতে হবে, তার জন্য কিন্তু আমরা অপেক্ষা করতে পারবো না। আর আপনি যেটা বলছেন যে কম বয়সে কি হচ্ছে কিনা, সেটা আসলে কম বয়সে PCOS বা PMOS-এ AMH কম থাকার কথা না, এটা ধীরে ধীরে কমতে থাকে। কারো ক্ষেত্রে একটু আগে আসে, সামান্য আগে আসে, কিন্তু 30-এর পর থেকে এটা কমতে থাকে। 30-এর নিচে অনেক নারীরা রয়েছে যাদের AMH-টা কম আসছে, তাদের ক্ষেত্রে কি আপনারা এমন কোনো পরামর্শ দিয়ে থাকেন যে ভবিষ্যতে যদি তার নর্মাল কোনো কনসেপ্ট না হয়, সেক্ষেত্রে তিনি যেন IVF-টা নিতে পারেন, IVF ট্রিটমেন্টটা করতে পারেন, সেজন্য ডিম্বাশয় প্রিজার্ভ করার কোনো সাজেশনকে আপনি দিয়ে থাকেন কিনা? বা আমি এই প্রশ্নটা আজিমুল আপনার কাছ থেকে একটু জানতে চাই। আপনি যেটা বলছিলেন যে AMH লেভেল যদি প্রথম থেকেই আসলে কম থাকে, তাহলে আমাদের আসলে কি হবে, এটা আসলে ডিপেন্ড করবে আমাদের পেশেন্টটা কোন স্টেজে এসেছে। লাইক পেশেন্টের বয়সটা যদি 30-এর পর থাকে, ডাক্তার পারিজাত যেটা বলছিলেন যে 30-এর পরে কিন্তু সব মেয়েদেরই ধীরে ধীরে AMH লেভেল কমতে থাকবে। এর সাথে যদি ওনার PCOS থাকে এবং উনি প্রিভিয়াসলি ওভুলেশন ইনডিউসিং ড্রাগ ব্যবহার করে থাকেন, তাহলে AMH লেভেলটা ওনার কম আসাটাই স্বাভাবিক। সেক্ষেত্রে অবশ্যই ডিম্বাণু প্রিজার্ভ করাটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। আমাদের দেশে কিছু সেন্টারে এটা এখন আছে, এই ব্যবস্থাটা আছে। আমরা এখানে আসলে ট্রিটমেন্টটা, PCOS-এর ট্রিটমেন্ট যখন এটি ইনফার্টিলিটি ইস্যুতে আসে, তখন এখানে এন্ডোক্রাইনোলজিস্টের সাথে গাইনোকোলজিস্ট, নিউট্রিশনিস্ট তো আগে থেকেই থাকবেন। তো সেক্ষেত্রে আমরা পেশেন্টকে গাইনোকোলজিস্টের সাথে কাছে রেফার করি, এবং যারা এটা নিয়ে ডিল করেন, ইনফার্টিলিটি সেন্টার যেগুলো, সেখানে আমরা পেশেন্টকে রেফার করে থাকি। বিকজ এখানে আসলে ওভুলেশন ইনডিউসিং ড্রাগ তখন আর ব্যবহার করা যাবে না, ওনার যতটুকু রিজার্ভ আছে সেখান থেকেই ডিমটাকে প্রিজার্ভ করতে হবে। আচ্ছা, এখন একটু জানবো যে
পিএমওসিস বা পিসিওসিস যাদের রয়েছে সেই অবস্থায় কোনো নারী যদি কনসিভ করে তখন কি আসলে ডিউরিং প্রেগনেন্সিতে এই পিসিওসিস জন্য কোনো জটিলতা তৈরি হতে পারে কিনা? জি জি, এখানে যেটা থাকে গর্ভকালীন যেটা ডায়াবেটিস বলি আমরা জিডিএম, যদি তার আগে ডায়াবেটিস না হয়ে থাকে বা প্রি ডায়াবেটিক থাকেন উনি, সেক্ষেত্রে কিন্তু গর্ভকালীন সময়ে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে এবং প্রেগনেন্সি রিলেটেড যে কমপ্লিকেশন লাইক প্রি এক্লামশিয়া এটার ঝুঁকি, সাথে হৃদরোগের ঝুঁকি, এটাও কিন্তু প্রেগনেন্সি যদি পিসিওএস ওমেন কনসিভ করেন এই ঝুঁকিটা বেড়ে যায়। আচ্ছা, কারণ আমরা নর্মালি কিন্তু দেখেছি যে পিসিওসি যাতে থাকে তাদের তো আসলে ওজনাধিক অনেক বেশি থাকে, আর তার মধ্যে যদি যেটি আপনি বলছিলেন যে জেস্টেশনাল ডায়াবেটিস থাকলে তখন কিন্তু সেই ঝুঁকিটা আরো অনেক বেশি বেড়ে যায়। সেক্ষেত্রে আপনারা বিশেষ কোনো পরামর্শ দিয়ে থাকেন কিনা তাদের জন্য? অবশ্যই বিশেষ পরামর্শ দেওয়া হয়ে থাকে। এখানে যেটা থাকে যে ডায়াবেটিস প্রিভেনশনের জন্য যে প্রসিডিওর, অর্থাৎ আমরা সাধারণত যেটা করে থাকি, আমরা জানি যে ফার্স্ট ট্রাইমেস্টার এবং হচ্ছে লাস্ট ট্রাইমেস্টার এই সময়টায় মায়ের যে খাবারের নিড যেটা বলি আমরা, ডায়েট চার্ট যেটা বলি, যে ইউজুয়াল ডায়েটের থেকে আমরা 500 আমরা অ্যাড করে থাকি কিলো ক্যালোরি পার ডে। সেক্ষেত্রে এই ক্যালোরিটা কিছুটা রিডাকশন করা, এক্ষেত্রে অবশ্যই নিউট্রিশনিস্টের একটা ভূমিকা থাকে এবং রেগুলার চেক আপ করা। আমরা জানি যে প্রত্যেকটা প্রেগনেন্ট ওমেনকে, যারা প্রেগনেন্ট হবেন, যাদের পিসিওএস এর রিস্ক থাকবে তাদেরকে কিন্তু আগেই বলা হয় যে আপনি ওজিটিটি টেস্ট করে আপনার ডায়াবেটিস আছে কিনা সেটা চেক করবেন। আর ইউনিভার্সাল রুল যেটা, সেটা হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টারে আমাদেরকে ওজিটিটি টেস্ট করতে হবে এবং এখানে সেটা হচ্ছে 3 স্টেপ। আমরা নর্মালি ডায়াবেটিস চেক করার জন্য বা ডায়াবেটিস ধরার জন্য যেই ওজিটিটা করি সেটা হচ্ছে 2 স্টেপ, আর প্রেগনেন্সিতে করা হয় হচ্ছে 3 স্টেপ ওজিটিটি, অর্থাৎ ফাস্টিং 1 আওয়ার অ্যান্ড 2 আওয়ার লেটার। তো এই ভ্যালুটা কিন্তু নর্মাল ডায়াবেটিসের চাইতে এই ভ্যালুটা একদমই আলাদা। তো পিসিওএস যাদের থাকে তাদেরকে আগেই, অর্থাৎ কনসিভ করার আগেই তাদেরকে ওজিটিটি টেস্ট করা, যারা অ্যাটলিস্ট প্রি ডায়াবেটিক আছেন কিনা যেন আগে থেকেই ব্যবস্থা নেওয়া হয়ে থাকে, ওনার সুগার লেভেলটা যেন প্রেগনেন্সিতে ডায়াবেটিক রেঞ্জে না চলে যায়, অথবা উনি যদি প্রি ডায়াবেটিক নাও থেকে থাকেন ফার্স্ট ট্রাইমেস্টারে যেন ওনার ওজিটিটি টেস্ট করা হয়, যেন এটাকে ধরে আগেই কমপ্লিকেশনগুলো যেন না হয়। কারণ জিডিএম থেকে যে কমপ্লিকেশনগুলো হতে পারে, ইভেন এক্লামশিয়া, প্রি এক্লামশিয়া, মায়ের বাচ্চার 2 ধরনের কমপ্লিকেশনও কিন্তু প্রেগনেন্সিতে অনেক বেশি থাকে। এটাকে আমরা প্রিভেন্ট করতে পারি বাই আর্লি ডায়াগনোসিস। আচ্ছা, এবং যে ওজিটিটি টেস্টের কথা আপনি বলছেন, নর্মালি তো আসলে নর্মাল প্রেগনেন্সির ক্ষেত্রেও কিন্তু এই ধরনের টেস্টগুলো কিন্তু সাধারণত করা হয়ে থাকে। ডক্টর পারিজাত, আপনার কাছে একটু জানবো যে পিএমওএস এর চিকিৎসায় যে মেটফর্মিন মেডিসিনটা দেওয়া হয়ে থাকে, এটিকে আসলে ম্যান্ডেটরি কিনা আসলে সবার জন্য? আচ্ছা, মেটফর্মিন আসলে একটা প্রচলিত ধারণা আছে যে এটা শুধুমাত্র ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু মেটফর্মিনের আসলে আরও অনেক উপকারিতা আছে এবং অনেক ক্ষেত্রেই আমরা এটা ইউজ করে থাকি। পিএমওএস এ মেটফর্মিনের যেটা উপকারিতা, যে মেটফর্মিনের কাজটাতে আমাদের আগে আসতে হবে, যেটা কিভাবে কাজ করে। এটা মেইনলি লিভার থেকে যে গ্লুকোজ আউটপুট সেটাকে কমিয়ে দেয়, সাথে এটা ইনসুলিনের, আমাদের কোষে যে ইনসুলিনটা কাজ করবে সেটা সংবেদনশীলতাকে বাড়িয়ে দিচ্ছে, তাহলে এটা ইনসুলিন রেজিস্ট্যান্স কমাচ্ছে। তো সেই ক্ষেত্রে যেহেতু পিএমওএস এর বেসিসটা হলো যে ইনসুলিন রেজিস্ট্যান্স, তো সেই ক্ষেত্রে মেটফর্মিনটা ভালো কাজ করে। যদিও মেটফর্মিন খুব বেশি একটা ওজন কমায় না, আসলে এটা ওজনটা নিয়ন্ত্রণে সাহায্য করে। তো সেই ক্ষেত্রে ইনসুলিন রেজিস্ট্যান্স এবং ওজন নিয়ন্ত্রণ, এই কারণে আমরা মেটফর্মিনটা ইউজ করে থাকি। সাথে ওজন কমলে মাসিকটাও নিয়মিত হবে এবং ওভুলেশনটাও ঠিক হবে। আর যদি এই কোয়েশ্চেনটা আসে তাহলে আমরা ওজন নিয়ন্ত্রণের জন্য আর কিছু করতে পারি কিনা। তো কারো যদি কনসেপশনের কোনো প্ল্যান না থাকে তাহলে আমরা আরেকটা এখন নিউয়ার ড্রাগ আছে যে GLP-1 অ্যাগনিস্ট, এটা ইনজেক্টেবল একটা মেডিসিন, সপ্তাহে একবার চামড়ার নিচে দিতে হবে, ইনসুলিনের মতোই। তো এটা আমরা ওজন কমানোর জন্য অ্যাডভাইস করে থাকি। তো এই ধরনের ওষুধের দেখা যায় মানে সেমাগ্লুটাইড, টিরজাপেটাইড নাম শুনে থাকবেন হয়তো বা। তো এই ধরনের ওষুধের যেটা সাইড ইফেক্ট থাকে যে একটু ঘন বমি ভাব বা বমি হওয়া বা একটু লুজ মোশন হওয়া বা কনস্টিপেশন হওয়া, এই ধরনের কমপ্লেন থাকে। তবে এটা যদি আস্তে আস্তে ডোজটা সমন্বয় করা হয় তাহলে কিন্তু এই ধরনের সমস্যা পরবর্তীতে আর থাকে না। আচ্ছা, আপনি যে ইনজেকশনগুলোর কথা বলছিলেন, সেই ইনজেকশনগুলো নিয়ে কিন্তু অনেকের মধ্যে কিছুটা কনফিউশন কাজ করে, কিছুটা মিসকনসেপশন কাজ করে। আমার মনে হয় আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে আরেকটু বিস্তারিত আপনাদের দুজনের কাছ থেকে জানার চেষ্টা করবো যে কারা এই ধরনের ইনজেকশনগুলো নিতে পারবে, কারা পারবে না। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।
ডক্টর আজিমুন, আপনার কাছে জানবো, যেমনটি ডক্টর পারিজাত বলছিলেন যে ওয়েট রিডাকশনের জন্য বিভিন্ন ধরনের ঔষধ যেমন মেটফর্মিনের পাশাপাশি আপনারা সিমাগ্লুটা বা তিরজা এই ধরনের ইনজেকশন আপনারা সাজেস্ট করে থাকেন। এটা কি আসলে সবার জন্য প্রযোজ্য কিনা? ধন্যবাদ আপনাকে। যখন আসলে প্রথম GLP-1 পরবর্তীতে GLP এবং GIP যেটাকে আমরা টিজাপেটাইড বলি এবং GLP-1 সিমাগ্লুটাইড, এগুলো অ্যাকচুয়ালি ইনক্রেটিন মায়োমেটিক্স, এই ড্রাগগুলো প্রথম যখন আসলো এটা শুধুমাত্র ডায়াবেটিসের ম্যানেজমেন্টের জন্য ড্রাগটা স্টাডি করা হচ্ছিল এবং এটার একটা এডিশনাল বেনিফিট যেটা দেখা গেলো আসলে ওয়েট রিডাকশন সাথে অ্যানোরেক্সিয়া। তো অ্যানোরেক্সিয়াটা এটার একটা আমি বলবো যে সাইড ইফেক্টের মতো, বাট যখন সিগনিফিকেন্টলি ওয়েট রিডাকশন এই ড্রাগটাতে পাওয়া গেল তখন প্রথম দিকে এটার ইন্ডিকেশন হিসেবে আসলো যে ডায়াবেটিক পেশেন্ট হু আর ওভার ওয়েট অর ওবেজ। পরবর্তীতে দেখা গেলো এটার ওয়েট রিডাকশন ক্যাপাবিলিটি এই ড্রাগগুলোর বা ওয়েট রিডাকশনটা আমরা এত বেশি ভালো পাচ্ছি যে নিউয়ার গাইডলাইনে কিন্তু এখন এন্টি ওবেসিটি ড্রাগ হিসেবে নাম্বার 1 ড্রাগ ইজ নাও সিমাগ্লুটাইড এবং টিজাপেটাইড। যদি পেশেন্টের কার্ডিওভাস্কুলার ডিজিজ থাকে তখন আমরা সিমাগ্লুটাইডটাকে প্রেফার করি অ্যাজ এটার কার্ডিওভাস্কুলার বেনিফিট ইজ মোর দেন দ্য টিজাপেটাইড। বাট যদি কার্ডিওভাস্কুলার কোনো ডিজিজ না থাকে সেক্ষেত্রে আমরা টিজাপেটাইড ইজ দ্য নাম্বার 1 ড্রাগ অ্যাজ এন্টি ওবেসিটি ড্রাগ। এখন কথা হচ্ছে যে আমরা কাদেরকে এই ড্রাগটা দিব। ডায়াবেটিস না থাকলেও কিন্তু এটা যেহেতু এন্টি ওবেসিটি ড্রাগ হিসেবে এখন রিকমেন্ডেড, সুতরাং ডায়াবেটিস থাকতে হবে এমন না। ডায়াবেটিস না থাকা পেশেন্টদের যারা ওবেজ অর ওভারওয়েট তাদের ক্ষেত্রে আমরা দিতে পারবো। এক্ষেত্রে আমরা BMI যেটাকে আসলে অ্যাডাল্ট পার্সনদের ক্ষেত্রে একটা পেশেন্ট ওভারওয়েট আর ওবেজ সেটার কাট অফের জন্য আমরা BMI ব্যবহার করে থাকি, বডি মাস ইন্ডেক্স, পেশেন্টের হাইট এবং ওয়েটটা নিয়ে। কারো যদি BMI 30-এর উপরে থাকে 30 কেজি পার মিটার স্কোয়ার সেক্ষেত্রে এই ড্রাগটা ইন্ডিকেটেড, এবং কারো যদি 27-এর উপরে থাকে সাথে একটি ওয়েট রিলেটেড কমপ্লিকেশন, সেটা হতে পারে ডায়াবেটিস, সেটা হতে পারে হাইপারটেনশন, ডিসলিপিডিমিয়া অর কার্ডিও কোনো হৃদরোগ আছে, স্ট্রোক আছে, অর্থাৎ অতিরিক্ত স্থূলতা থেকে যে কমপ্লিকেশনগুলো হতে পারে সেগুলো যে কোনো একটা, সাথে তার যদি BMI 27-এর উপরে থাকে তাহলে এন্টি ওবেসিটি ড্রাগগুলো রিকমেন্ডেড। আর আমাদের PCOS এর পেশেন্টদের ভিতরে যাদের স্থূলতা আছে তাদের ক্ষেত্রে আমরা যদি বলি যে তার BMI যদি 27 হয়ে থাকে, তার তো PCOS আছে যেটা একটা ওবেসিটি রিলেটেড কমপ্লিকেশন, তাহলে এটাও কিন্তু BMI 27 হলেই আমরা তার ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবো। আপনি তো BMI এর কথা বলছেন, কিন্তু আমরা যতটুকু জানি যে এই ধরনের ইনজেকশন সাজেস্ট করার আগে কিছু বেসিক টেস্ট করে নিতে হয়। সেই টেস্টগুলো আসলে কি কি? এটার সেটা হচ্ছে যে এই ড্রাগটি অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস করতে পারে। তো অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস যেহেতু করতে পারে সেজন্য আমরা প্রথমে একবার আলট্রাসোনোগ্রাম করে নিই যে গল ব্লাডারে পেশেন্টের কোনো স্টোন আছে কিনা। গল ব্লাডারে স্টোন থাকলে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের রিস্ক থাকে, আর যেহেতু এই জাতীয় ড্রাগগুলো প্যানক্রিয়াটাইটিসের রিস্ক বাড়ায় সেক্ষেত্রে আমরা কিছুটা কশাসলি ব্যবহার করি। ইটস নট অ্যাবসোলিউট কন্ট্রাইন্ডিকেশন, দেওয়া যাবেই না এরকম না, কিন্তু কশাসলি হয়তো দিব। আরেকটা বিষয় হচ্ছে ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে যদি কারো রেটিনোপ্যাথি থাকে তাহলে এই ড্রাগটা দেওয়ার পরে রেটিনোপ্যাথি অ্যাগ্রাভেট করতে পারে। তো ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে এই ড্রাগটি দেওয়ার আগে রেটিনোপ্যাথি আছে কিনা এবং থাকলে সেটি কোন স্টেজে। আর আরেকটা সেটা হচ্ছে কোনো পেশেন্টের যদি রিকারেন্ট প্যানক্রিয়াটাইটিসের হিস্ট্রি থাকে অথবা রিসেন্ট প্যানক্রিয়াটাইটিসের হিস্ট্রি থাকে, ফ্রম দ্য হিস্ট্রি, তাহলে এই ড্রাগটি না ব্যবহার করাই ভালো। এবং আরেকটি সেটা হচ্ছে মেডুলারি কার্সিনোমা থাইরয়েডের হিস্ট্রি যদি থাকে অথবা ফ্যামিলিতে মেডুলারি কার্সিনোমা থাইরয়েড থাকে তাহলে এই ড্রাগটি আমরা দিব না। ইনভেস্টিগেশনের ভিতরে শুধুমাত্র একটা আলট্রাসোনোগ্রাম যেটা আমরা গলব্লাডারের স্টোন অ্যান্ড ফ্রম দ্য হিস্ট্রি যেগুলো বললাম এটা নেওয়ার পরে আমরা উই ক্যান ইউজ দ্য ড্রাগ কশাসলি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় এই ইনফরমেশনটাই আসলে আমাদের অডিয়েন্সদের জন্য দরকার ছিল। ডক্টর পারিজাত, আপনার কাছে জানতে চাই সব শেষে যে PMS যাদের হচ্ছে তাদের ব্যাপারে সর্বোপরি আসলে আপনার টিপস কি বা কি পরামর্শ তাদের জন্য দিতে চান? যদি প্রথম থেকে বলি যে সুষম খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার মান পরিবর্তন, এটা সবার জন্যই এখন যেটা বলতে পারেন যে আসলে এটা চাইল্ডহুড থেকেই এই প্র্যাকটিসটা আসতে হবে, কারণ এটা হয়তো যে জেনেটিক ডিসঅর্ডার হিসেবেও থাকে অনেক সময়, অথবা এনভায়রনমেন্টাল যে পরবর্তীতে হচ্ছে যে এখনকার বাচ্চারা তো আসলে বাইরে খেলাধুলা করে না, সবসময় যে ডিভাইস নিয়ে থাকে। তো এটার জন্য ইনসুলিন রেজিস্ট্যান্সটা যাতে ছোট থেকেই কমিয়ে রাখা যায় সেটা দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। সাথে খাদ্যাভ্যাসের মধ্যে অতিরিক্ত আঁশযুক্ত খাবার, ফলমূল, শাকসবজি খেতে হবে, আর প্রক্রিয়াজাতকরণ খাবার যেমন কোমল পানীয় বা অতিরিক্ত চিনি অ্যাভয়েড করতে হবে। সাথে আর এক্সারসাইজের মধ্যে যেটা বলতে চাই যে কমপক্ষে সপ্তাহে 150 মিনিটের মতো টোটাল এক্সারসাইজ টাইমটা রাখতে হবে। আমরা উইকলি 5 দিন বলতে পারি। হ্যাঁ,
এবং মানে যেটা সচেতনতার জন্য যে এই ধরনের যে সমস্যাগুলো যাতে আগেই চিকিৎসকের শরণাপন্ন হয় যখন আসলে আমাদের কিছু করার থাকে বা জটিলতাগুলো এড়ানো সম্ভব হয়, যেমন অনিয়মিত মাসিক, মুখে ব্রণ, অতিরিক্ত চুল পড়া, অবাঞ্ছিত লোম, এই ধরনের কোনো সমস্যা থাকলে আগে থেকেই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। পিসিওএস বা যেটাকে এখন নতুন নামকরণ করা হয়েছে পিএমওএস, এই সম্পর্কে সঠিক তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। আমার কাছে মনে হয় আজকে অনুষ্ঠানের মাধ্যমে পিসিওএস এর যে শুরু থেকে এখন পর্যন্ত যে ট্রিটমেন্ট পদ্ধতি, যে প্রোটোকলগুলো রয়েছে, লাইফস্টাইলের কথা আপনারা খুব চমৎকার করে বলেন। আশা করি এই বিষয়গুলো যদি আমাদের অডিয়েন্স বা যাদের এই ধরনের সমস্যা রয়েছে তারা যদি মেনে চলতে পারে, তাহলে পিসিওএস নিয়েও কিন্তু একটা নারী সুস্থ থাকতে পারে এবং এই যে প্রেগনেন্সি রিলেটেড যে কমপ্লিকেশনসগুলো রয়েছে সেগুলোকে অ্যাভয়েড করতে পারবে। আবারও ধন্যবাদ জানাচ্ছি এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এবং এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন হরমোন বার্তা। আজ আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।